নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। প্রতিদিনের মতো আজকেও ঠিক সন্ধ্যা ৮টার আমাদের বিশেষ অনুষ্ঠান ভোট যুদ্ধ 2019। সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রতিদিনই স্টুডিওতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা উপস্থিত করছি। আমরা মনে করছি এবারের ভোট, এবারের নির্বাচন ছাত্র, যুব এবং নতুন ভোটারদের কাছে একদম অন্যরকম, আলাদা একটা গুরুত্ব আছে। সেই কারণে আমরা দীর্ঘদিনের রাজনীতি ব্যক্তিত্বদের পাশাপাশি ছাত্র যুবদের স্টুডিওতে আনার চেষ্টা করছি। আজকে যে অতিথিকে নিয়ে আমরা স্টুডিওয় বসেছি তার নাম হচ্ছে গোপাল রায়। গোপালবাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। নমস্কার। আপনাকে ঠিক কোনটা বললে আপনি খুশি হবেন? গোপাল রায়, হুগলি জেলা যে তৃণমূলের ছাত্র পরিষদের সংগঠন, তার আপনি সভাপতি, সেই সভাপতি বললে আপনি খুশি হবেন, না হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বললে খুশি হবেন, না একজন তৃণমূলের ওয়ার্কার বললে খুশি হবেন? কোন সম্বোধনটা আমি স্টুডিওতে বসে আপনাকে করব? দেখুন, প্রথমেই বলি, নিউজ আজ বাংলার যারা দর্শক আছেন বা এই স্টুডিওর সাফল্য কামনা করে বলি, খুব তাড়াতাড়ি এই নিউজ আজ বাংলা সম্প্রসার বললেন বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে গেছে। এর জন্য আপনাদেরকে আগাম শুভেচ্ছা রইল এবং আরও আগামী দিনে যাতে সাফল্য অর্জন করে সেটা আমরা আশা রাখি। আমাকে যে কোশ্চেনটা আপনি প্রথমেই করেছেন, আমি আপনাকে বলি, আমাকে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, মমতা ব্যানার্জি ছাড়া এই দলের কোনো নেতা নেই। একমাত্র আমাদের এই দলের নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। আমাকে যদি বলেন দলের ওয়ার্কার, সবচেয়ে আমি খুশি হব এবং আমি দলের সংগঠন নিয়ে থাকতে খুব ভালোবাসি। আমি সাংগঠনিকভাবে মমতা ব্যানার্জির যে আদর্শ নীতি, মমতা ব্যানার্জির কাছে পৌঁছে যাওয়া, সেই সাংগঠনিকে গোপাল রায় হুগলি জেলা তৃণমূল সভাপতি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি মমতা ব্যানার্জির সৈনিক। আপনি নিজেকে ওয়ার্কার ভাবতে বললে সব থেকে বেশি খুশি হবে। গোপাল রায় হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের হুগলি জেলার সভাপতি, আবার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কিন্তু উনি নিজেকে একজন তৃণমূল কর্মী হিসাবে দেখতে বেশি পছন্দ করছেন। 2019 লোকসভা নির্বাচন, আপনার পার্টি থেকে আপনি যে দায়িত্বে আছেন, দায়িত্ব আপনি আছেন, একদিকে ছাত্র সংগঠন সামলানোর দায়িত্বে আছেন, অন্যদিকে আপনি একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। সুতরাং জেলার প্রতিটি এলাকায় আপনার কর্মক্ষেত্র, এটা ধরে নেওয়া যায়। এই দুটোর মধ্যে আপনি এই মুহূর্তে কোন জায়গায় কাজ করছেন? নির্বাচন ছাত্রদের নিয়ে কাজ করছেন নাকি পার্টি কর্মীদের নিয়ে কাজ করছেন? দেখুন, আপনাকে বলি, আমি হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের যেমন সভাপতি, আপনি বললেন শিক্ষা সংস্কৃতির হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। আমাদের মূল মোটো, মমতা ব্যানার্জি আমাদেরকে শিক্ষা দেয়, মমতা ব্যানার্জি আদর্শ, বাংলার উন্নয়ন করতে হবে, বাংলাকে নিয়ে যেতে হবে। তো ছাত্র সমাজ, বাংলার যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নগুলোকে তুলে ধরে মানুষের কাছে বলবে যে আগামী দিনে বাংলাকে যদি সোনার বাংলা করতে হয়, আগামী দিনে বাংলায় যদি উন্নয়ন করতে হয়, সেই উন্নয়নের ডালি নিয়ে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সব জায়গায় সমগ্র ভোটারের কাছে যাব, বলবো যে বাংলায় যেটা ছিল না 2011 সালে, বাংলায় সেটা 2011 সালে সবকিছু সেই উন্নয়নের ডালি আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। কাজ আপনি দুরকম বলছেন, আমি মনে করি যে কাজটা আমাদের একটাই, যে বাংলায় মমতা ব্যানার্জির উন্নয়ন, বাংলার মানুষের উন্নয়ন, বাংলার মামাটি মানুষের উন্নয়ন, সেটা তৃণমূল ছাত্র পরিষদ করলেও আমরা বলবো আমাদের যারা প্রার্থী আছেন, মমতা ব্যানার্জি যাদেরকে প্রার্থী করেছেন, সেই প্রার্থীদের সমর্থনে আমরা যখন ভোট যুদ্ধে নামবো বা মানুষের কাছে যেয়ে পৌঁছাবো, সেই আমাদের তৃণমূল ছাত্র পরিষদকেও বলতে হবে যে মমতা ব্যানার্জির বাড়িতে বাড়িতে উন্নয়ন, সবুজ সাথী থেকে শুরু করে আপনারা জানেন একাধিক বাংলায় প্রকল্প মমতা ব্যানার্জি করেছেন, উন্নয়নের প্রকল্প। আবার আমি যখন প্রশাসক হিসাবে যাব, ছাত্র পরিষদের সভাপতি, সাংগঠনিক সভাপতি ছেড়ে আবার যখন আমি একজন জেলার প্রশাসক হিসাবে যাব, বিভিন্ন, যেহেতু আমি শিক্ষার
দায়িত্বে আছেন, বিভিন্ন স্কুল কলেজের যে ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জি করেছেন, বিভিন্ন স্কুল কলেজের আমাদের বাচ্চাদের যে ডেভেলপমেন্ট, আমরা দেখেছি একসময় বাচ্চারা খালি পায়ে স্কুলে যেতেন, আমি খুব নিচে লেভেল থেকে আপনাকে শুরু করছি, দেখতাম খালি পায়ে স্কুলে যেতেন, মমতা ব্যানার্জি তাদের শুয়ের ব্যবস্থা করে দিয়েছেন, মমতা ব্যানার্জি তাদের ড্রেসের ব্যবস্থা করে দিয়েছেন। আমি মনে করি আপনি যেইভাবে বলছেন দুটোর কিন্তু একটাই, সেই গঙ্গার জলে দিয়েই পড়বে। আপনারা জানেন যত যাই কিছু সেই গঙ্গা পবিত্র, সেই গঙ্গা পবিত্র জলেতে, সেই পবিত্র গঙ্গা আমি মনে করি আজ বাংলায় মমতা ব্যানার্জি। কারণ আপনি উন্নয়ন যদি করতে যান, আপনি যদি মানুষের পাশে দাঁড়াতে যান, আপনি যদি ছাত্র যুব সমাজের পাশে দাঁড়াতে যান, তো মমতা ব্যানার্জির সেই উন্নয়নকেই আপনাকে হাতিয়ার করতে হবে। হ্যাঁ, নিশ্চিতভাবে উন্নয়ন হাতিয়ার, কিন্তু যে কোনো নির্বাচন আমি যদি বিগত দিনের ইতিহাস ঘাঁটেন, ভারতবর্ষের যত নির্বাচন হয়েছে, সে 70-এর দশক বলুন, 80-এর দশক বলুন, 90-এর দশক বলুন, প্রতিটা নির্বাচনই দেখা যায় ছাত্রদের একটা আলাদা ভূমিকা থাকে। আমি আরেকটু বিশ্লেষণ করি। ধরুন আপনি দেখবেন বিজেপির আলাদা করে কোনো ছাত্র সংগঠন নেই, ওদের এবিভিপি, ওরা পরিষ্কার বলে যে ওরা একটি একদম অরাজনৈতিক সংগঠন। কিন্তু এরা যারা বিজেপিকে প্রমোট করে, অনেক সময় দেখা যায় এটা হচ্ছে বাস্তব। নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু কখনোই কোনো বিশেষ প্রার্থীর হয়ে প্রচারে যায় না। তারা কি করে, এই মানুষের কাছে যাওয়া, যে তৃণমূল এই খারাপ কাজ করেছে, সিপিএম এই খারাপ কাজ করেছে, কংগ্রেস এই করেছে, এবার আপনারা ঠিক করুন ভোটটা কাকে দেবেন। তাদের মোটো এটা। আবার বামেদের ছাত্র সংগঠন এসএফআই, তারা সরাসরি দেখবেন গান, কবিতা, পথনাটক, ছড়া এবং ভোটের যা বামেদের স্লোগান, তার অধিকাংশই ছাত্রদের তৈরি, এসএফআইয়ের তৈরি। এবং পথনাটকে ছাত্ররা বড্ড বেশি বামেদের জোর দেয়। তারা এইভাবে প্রচারটা করে। আপনাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সেটা তো একটা আলাদা পার্ট, রাজনীতির পার্ট, কিন্তু ছাত্র সংগঠন সবসময় পার্টি থেকে কিছুটা স্বতন্ত্র হতে হয়। এই ক্ষেত্রে আপনাদের তৃণমূল ছাত্র পরিষদের, আপনি দুটো জায়গাতেই আছেন, আপনার ভূমিকাটা ধরে নিলাম একটু প্যারালালি আলাদা, কিন্তু যারা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার পড়ে, সেকেন্ড ইয়ার পড়ে, যারা এখনো রাজনীতিতে খুব বেশি পোক্ত নয়, এরকম প্রচুর সদস্য আপনাদের আছে, তারা এই ভোটটাকে কিভাবে নিচ্ছে, তাদের কাজটা কি নির্বাচনে, তাদেরকে আপনি কি করতে বলছেন, আমি এটা জানতে চাইছি। দেখুন, ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপনি যেটা বললেন, সব দলেরই নিজস্ব একটা স্ট্যান্ড আছে, এসএফআই বলুন আর আপনি বিজেপি একটা ছাত্র সংগঠন, তারা সবসময় দাবি করে যে আমরা কোনো রাজনৈতিক ময়দানে আমরা থাকি না, আমরা একটা বলি এই ভালো হয়েছে, এই খারাপ হয়েছে। আপনাকে এর একটু বাইরে আপনাকে উদাহরণ টেনে, আপনি জানেন ভারতবর্ষের বুকে যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, বিজেপি দলের যিনি প্রজেক্ট আবার প্রধানমন্ত্রী, নেক্সট প্রধানমন্ত্রী, আপনাকে বলি তার পিছনে কিন্তু আরএসএস আছে। আরএসএস আপনাদেরকে কি বলে, আমাদেরকে কি বলে, ভারতবর্ষে কি শোনায়, আরএসএস বলে আমরা একটা সংগঠন। কিন্তু আপনি আজকে হিসেব করে দেখুন, আরামবাগের, আমি খুব বাস্তবের মাটিতে পা দিয়ে বলছি, আরামবাগের ছেলে হিসাবে, সাব ডিভিশনের ছেলে হিসাবে, আজকে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন আরামবাগ লোকসভার, তিনি কিন্তু দেখুন আরএসএস করা লোক। আবার নরেন্দ্র মোদী আমাদের সম্মানিত, সবাই নরেন্দ্র মোদীও একটা সময় আরএসএস এর প্রচারক ছিলেন। এখানে আমাদের রাজ্যের যিনি সভাপতি দিলীপ ঘোষ আরএসএস এর প্রচারক ছিলেন। কিন্তু ওনারা বলছেন বিজেপির সংগঠন নাকি এবিপিরা করেননি। এটা আমি সম্পূর্ণ আপনাকে বলি, এটা ওনাদের ভুল বা ওনারা মিথ্যা কথা বলেন। ছাত্র সংগঠন মোটোটা আলাদা, পরিষ্কার চিন্তা ভাবনা যে আমি আপনাকে একটা কথা বলি, আমরা মমতা ব্যানার্জি আমাদের শিক্ষা দেয় ডাইরেক্ট, মানুষের কাছে সত্যিটা নিয়ে তাদেরকে বলা যে সত্যি কথা বলো, আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল ছাত্র পরিষদ গর্ব করে বলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের মা, আমরা মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমরা শাখা সংগঠন ছাত্র পরিষদ। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, এটা আমাদের গর্ব আমি মনে করি। সেটা তো আপনারা বলেনি, আপনার নামটাই তো তাই, তৃণমূল ছাত্র পরিষদ। আমি বলছি এই নির্বাচনে তাদের কাজ কি, ধরুন দেওয়াল লেখা, তাদের যেটা কাজ, আমাদের যেটা কাজ প্রথমেই বলি, উন্নয়নকে তুলে ধরা। যেমন আমাদের প্রথমেই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছিলেন, অলিতে গলিতে যে দেয়াল আছে সেই দেয়ালগুলো প্রার্থীর প্রচারে, এবং আমরা যদি বলতে পারি যে কি কি উন্নয়ন হয়েছে স্কুল কলেজে, আমরা কটা ইউনিভার্সিটি, আমাদের শিক্ষা ক্ষেত্রে কি ডেভেলপমেন্ট হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার যিনি
শিক্ষামন্ত্রী আছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, তিনি কি করেছেন বাংলায়? একটা বাচ্চা ছাত্র থেকে শুরু করে একটা ইউনিভার্সিটি যতক্ষণ না চাকরি পড়ছে তার যে পরিকাঠামো, যে উন্নয়ন, সেইগুলো আমাদের মানুষের সামনে যে ধরতে হবে। প্রয়োজন হলে দেয়ালে দেয়ালে আমাদের লিখতে হবে যে আমরা 28টা ইউনিভার্সিটি 2011 সাল থেকে 28টা ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি তৈরি করেছেন, 50টা কলেজ তৈরি করেছে। মানুষকে এটা আমাদের জানাতে হবে। এবং কেন বাংলা, আগামী দিনে আপনি কেন বাংলায় বলছেন যে তৃণমূল কংগ্রেসদেরকে ভোট দিন, এটা আমাদেরকে ছাত্র সংগঠনকে বাসে ট্রেনে সব জায়গায় বোঝাতে হবে। প্রচারকের ভূমিকা গ্রহণ করছে ছাত্ররা একদম টোটালটাই। যে আপনি ছাত্র নেতা, স্বাভাবিকভাবেই শিক্ষা সংক্রান্ত বিষয়টি আমরা আজকে আলোচনায় জোর দেব। আপনি এইমাত্র বললেন যে 28টা ইউনিভার্সিটি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, প্রচুর স্কুল কলেজ তৈরি হয়েছে, নিশ্চিতভাবেই হয়েছে, পরিকাঠামোগত উন্নতি হয়েছে। কিন্তু বিরোধীরা বলছেন যে স্কুল কলেজ প্রচুর বাড়ছে, পোশাক বাড়ছে, জুতো বাড়ছে, সবই বাড়ছে, কিন্তু যেটা বেসিক প্রয়োজন, একটা ছাত্র পাশ করে বেরোলো, ভালো রেজাল্ট করলো, তার কর্মসংস্থান, এ রাজ্যে নাকি কর্মসংস্থান একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। একটা ভালো ছেলে পড়াশোনা করে, এডুকেটেড ছেলে, সে চাকরি পাচ্ছে না, এসএসসিতে নিয়োগ বন্ধ। বিরোধীরা সবসময় অভিযোগ তুলছেন চাকরি হচ্ছে না, ছাত্ররা যে অনাশনে বসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে প্রথমেই বলি, প্রথমেই যে বলছে চাকরি হচ্ছে না, এটা খুব ভুল। আপনাকে একটা পরিসংখ্যান দিই, সরকারি পরিসংখ্যান দিই, যে ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি তৃণমূল কংগ্রেসের ইস্তাহারটাও দেখে থাকেন বা আপনি যদি সমীক্ষায় দেখে থাকেন, ওয়েস্ট বেঙ্গলে 40% 2011 সালে যা ছিল তার থেকে 40% চাকরির যে মানে বেকারত্ব ছিল সেটা কমেছে 40%। আমি তাই যারা বলছি, নিয়োগটা কিসে হয়েছে? নিয়োগটা সর্বক্ষেত্রেই হয়েছে, আপনারা দেখেছেন। সিভিকে হয়েছে, সিভিক শুধু না, মানে প্রাইমারি স্কুলে নিয়োগ হয়েছে। আপনারা দেখেছেন 2011 সালের পর থেকে প্রাইমারি স্কুলে নিয়োগ হয়েছে, এসএসসি থেকে নিয়োগ হয়েছে। এবং এসএসসি 11 থেকে আজ 19, আপনার কাছে নিশ্চিত তথ্য আছে কবার নিয়োগ? আমি আপনাদেরকে বলি, কবার নিয়োগ হয়েছে এটা বড় কথা নয়। আমি যেটা সমস্যা, আপনারা যেটা বলেছেন ঠিক আছে, এখন আমরা বলছি না, আমরা কিচ্ছু বলছি না, বিরোধীরা যেটা বলছে। আমি আপনাকে একটা কথা বলি, যে কোনো কিছু নিয়োগ আপনারা দেখেছেন, ডক্টর পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী আছেন, কালকে যদি বলে যে আপার প্রাইমারিতে একটা নিয়োগ আছে, আপনারা ফর্ম ফিল আপ করুন, ফর্ম ফিল আপ হচ্ছে, পরীক্ষা নেওয়ার ঠিক প্রাককালে একটা না একটা কিছু করতে চলে যাচ্ছে। বিরোধীরা তো রাজনীতিটা করছে না, বিরোধীরা কি করছে, রাজনীতি ময়দানে করছে না, মানুষের সামনে করছে না, কোর্টে চলে যাচ্ছে। এবং যারা চাকরি কোর্টে একদিকে কেস করছে আর একদিকে বলছে চাকরি হচ্ছে না, অনশনে বসুন। আপনারা দেখেছেন, আপনি যেটা অনশন বললেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দিন অনশনে যেয়ে কিন্তু বলেছেন, 28 দিন অনশন চলার পর গিয়েছিলেন। 28 দিন অনশন, 26 দিন করেছিলেন, এরপরে 28 দিন যখন অনশন গেছে তারপর উনি গিয়েছিলেন। দেখুন, আপনাকে যদি আমি ইতিহাস বলি, 28 দিন অনশন, মমতা ব্যানার্জিও কতদিন অনশন করেছিলেন আপনারা জানেন? 26 দিন অনশন করেছিলেন, সেটা লিগালি অনশন ছিলেন। কিন্তু আপনাকে বলি, বাংলায় যেভাবে উন্নয়ন থেকে শুরু করে যেভাবে চাকরি বাকরি স্কুল কলেজে একটা সিস্টেম ওয়েতে চলতে হবে। আমি কিছুদিন আগে গেছিলাম, আপনি একটি কলেজে পড়ান, আপনি নিজে সদ্য ডক্টরেট করলেন, এই যন্ত্রণাটা আপনি নিশ্চিতভাবে বুঝবেন। যে ছেলেগুলো এতদিন ধরে প্রেস ক্লাবের সামনে অনশন করলো, তাদের অনশনটা কি অনৈতিক ছিল? তাদের দাবিটা কি অনৈতিক ছিল? আপনি প্লিজ সত্যি কথাটা বলুন। আপনাকে বলি, সবকিছু জিনিস সিস্টেমেটিক। কেউ একজন কিছু করে দিয়ে চলে গেছে, সেইটা কারো ঘাড়ে নিতে হয়। সরকার যখন চালাতে হয়, আপনাদের আমলে হয়েছে, আপনাদের আমলে বেরিয়েছে, আমাদের আমলে রেজাল্ট হয়েছে, কিন্তু সেই রেজাল্টের পাস করা ছেলেগুলো কেন কাজ পেল না, চাকরি পেল না কেন? না, পাস করা ছেলেরা চাকরি পাবে না বলেনি। এটা আপনাদের কাছে যারা বলছেন বিরোধীরা যেখানে বলছে, তারা কিন্তু বলেনি চাকরি পাবে না। সিস্টেমে আসতে হবে তাদেরকে। সিস্টেমে এসে, সিস্টেমটা আপনারা জানেন, ফার্স্ট লিস্ট, থার্ড লিস্ট, সেকেন্ড লিস্ট হয়। কোনো জায়গায় হয়তো কোনো যান্ত্রিক কিছু ডিস্টার্ব করতে পারে, কিন্তু একবারও পার্থ চট্টোপাধ্যায় বলেন এরা চাকরি পাবেন না। এদেরকে বলেছিলেন একটু টাইম দিতে হবে, সিস্টেম ওয়েতে। সরকারের যে নীতি আছে, জানেন, এরা আন্দোলনটা 28 দিন যে অনশন করছে, এটা একদম শেষ মুহূর্তে। তার আগে 1 বছরের উপর ধরে ওরা অসংখ্য দপ্তরে ঘুরেছে, চিঠি দিয়েছে, সবকিছু করেছে। তারপরে না হওয়ার পরে কিন্তু সবার শেষে অনশনে গেছে। এই পরিস্থিতি তৈরি হলো কেন? আপনাকে আবার একটা বলি, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই তৈরি হওয়ার পরিস্থিতির পর আপনারা জানেন, শিক্ষা ব্যবস্থা একটা কোনো জায়গায় চাকরি করতে গেলে একটা ধাপে ধাপে ফেজে আসতে হয়, বা তার একটা সিস্টেমেটিক আসতে হয়। কোনো জায়গায় সেই সিস্টেমেটিকের অভাব হয়েছে।
অভাব হওয়ার ফলে আমাদের যে পার্থ চট্টোপাধ্যায় আছেন উনি বলেছেন, খুব আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে একটা সাধারণ ছাত্রছাত্রীও সেখানে যে কথা বলতে পারে, বা যিনি চাকরিতে জয়েন করবেন তার সমস্যা থাকলে বিকাশ ভবনে যে এডুকেশন মিনিস্টারের সঙ্গে কথা বলতে পারে, এই সুযোগ দিয়েছে। সেই জায়গায় আপনি যেটা বলছেন, দেখুন আপনাকে বলি, একটা যে চাকরি ওনারা পাননি, খুব দুর্ভাগ্যজনক, কোনো কিছুতে সমস্যা হয়েছে। আপনি যেটা বললেন, আমি একজন ছাত্র পরিষদের ছেলে, আমি একজন ডক্টরেট করা, কিন্তু এই অনশনে কি শেষ কথা? আপনি শিক্ষক বটে, আপনি একজন শিক্ষক, সেই জায়গা থেকে জানতে চাই। আমরা অনশনের যে অনশন করেছে, অনশনের বিপক্ষে আমাদের এক টেবিলে আসুন, এক টেবিলে এসে সমস্যা মিটিয়ে আগামী দিনে বাংলার শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হোক, এটা আমরা আহ্বান। আপনার মনে হয় এই সমস্যাটা মুখ্যমন্ত্রী বলেছেন ভোট মিটলেই প্রথম সপ্তাহে এই সমস্যাটা সমাধান করবেন, নির্বাচনী বাধা নিষেধের জন্য উনি করতে পারছেন না, আপনার কি মনে হয় এই সমস্যাটা মিটবে? আমি আপনাকে প্রথমেই বলি, বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত যা কথা দিয়েছেন একটা কথারও এদিক ওইদিক হয়নি। তা বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় নেত্রী বলতে পারেন, বাংলার উন্নয়নের কান্ডারি বলতে পারেন, এবং বাংলার মা বলতে পারেন। তিনি বলেছেন মানে আমি 100% নিশ্চিত যে ইলেকশনের পর তিনি যা ডেট দিয়েছেন সেই ডেটে আপনারা দেখবেন যে সমস্যা। এই চাকরি সংক্রান্ত আরেকটি বিষয়ে আসবো, এই বিষয়টা আপনার কাছেই তোলা যায়, যেহেতু আপনি, আবারও বলছি, আপনি একদিকে শিক্ষক, একদিকে ছাত্র নেতা। পরেশ অধিকারী এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন এক সময়, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। যে লিস্ট দেখা যাচ্ছে সেই লিস্টে নাকি তার কন্যার নাম ছিল না। পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিলেন, এবারে আবার তিনি লোকসভা নির্বাচনে লড়াইও করছেন। তার মেয়ের নাম হঠাৎ করে দেখা গেল এবং অ্যাপয়েন্টমেন্ট পেলেন এবং চাকরিতে জয়েন করলেন। এটা গোটা রাজ্য জুড়ে এটা নিয়ে হই হই কাণ্ড চলছে, এটা আপনার কি মনে হয়? আমি আপনাকে প্রথমেই বলি, পরেশ অধিকারী মেয়ে যদি লিস্টে নাম না থেকে যদি চাকরি পেয়ে যায়, তাহলে যারা বিরোধীরাই বলছে বা লিস্ট নিয়ে যারা কেস চলছে, হ্যাঁ কেস চলছে, এটাই আমি বললাম, তারা কেস করেছে। কেস করার পর নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে সমস্ত সংবাদ মাধ্যমে খবর করেছে, একদম আমরা দেখি। যে আপনাকে বলি, যেহেতু সর্বোচ্চ আদালত আছে এবং একটা সাংবিধানিক তাদের ক্ষমতা আছে, সেই আদালতে রায়টা আপনারা দেখবেন, যদি না হয়, রায়ে যদি জিততে পারে, তাহলে আমাদের এই ব্যবস্থা ভুল ছিল আপনারা ভাববেন। আগে তো দেখুন রায় কি আসে, মানুষ তো বলে দিলে হবে না গোপাল রায়ের নাম নেই। কালকে আমি তৃণমূল ছাত্র পরিষদ করি, আজকে আমি তৃণমূল ছাত্র পরিষদ করি, কালকে আমি যদি সিএসসি বা এসএসসি তে চাকরি পাই, লোক বলছে যে গোপাল রায়ের চাকরি পেয়ে গেল, তৃণমূল ছাত্র পরিষদ করে বলে তৃণমূল কংগ্রেসটা করে। তাহলে আপনারা বলুন, তৃণমূল কংগ্রেস যারা করে তারা কি কোনো কলেজে চাকরি করবে না? তারা কি স্কুলে চাকরি করবে না? কেন করবে না? কিন্তু প্রশ্নটা হচ্ছে তার নাম নাকি আগে ছিল না। প্রশ্নটা তো আমি প্রশ্ন তো কালকে করে দিতে পারি। আমি কোন বিরোধী নেতার নাম নেতা আছেন, তার ছেলে বা তার স্বামী বা তার স্ত্রী চাকরি পেয়েছে, আমি বলতে পারি যে ওর নাম ছিল না, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে আপনাকে। কোর্টে গেছে, দেখুন না তো, আপনারা অপেক্ষা করুন, কোর্ট তো রায় দেবে, মহামান্য কোর্ট যা রায় দেবেন আমরা মাথা পেতে মেনে নেবো, সেই দিনই বোঝা যাবে যে নাম ছিল না নাম ছিল না। আচ্ছা, এবার একটু আমরা এই আলোচনা থেকে বাইরে বেরিয়ে আসবো। নির্বাচন 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের হুগলি জেলায় 3 জন প্রার্থী, একজন হচ্ছেন হুগলির রত্না দেনাক, শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি এবং আরামবাগে অপূর্বা পোদ্দার। আপনারা কি মনে করছেন এই নির্বাচন, বিগত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনায় অনেক বেশি কঠিন নাকি সহজ? আমি আপনাকে বলি, আমার মনে হয় বিগত নির্বাচনে আমাদের থেকে সহজ। কারণ এই কারণে আপনাকে যুক্তি দিই, বিগত নির্বাচনে আমরা বিভিন্নভাবে একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম। শুধু একটা শক্তি বললে ভুল হবে, কারণ একদিকে ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লড়াই, একদিকে ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে পুলিশকে ব্যবহার করে, হারমাতকে ব্যবহার করে। এর আগের নির্বাচনে তো আপনাদের সময় ছিল, এর আগের যে লোকসভা নির্বাচন গেছে তখন তো আপনাদের সময়, আপনাদের সরকার 2011 থেকে এর আগের লোকসভা নির্বাচন হচ্ছে 2014 সালে। আর 2014 সালের উন্নয়নের, দেখুন আমরা উন্নয়ন 2014 সালে যা টাইম পেয়েছি, 2011 সালে থেকে আজকে 2019 সাল,
অনেক বেশি টাইম পেয়েছি, অনেক বেশি উন্নয়ন করেছি। আমার মনে হয় আমাদের অনেক সহজ হবে উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছানো বা মানুষের ভোটে। 2014 লোকসভা নির্বাচনে আমরা যখন লড়াই করছেন তখন এ রাজ্যে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল সেটা হচ্ছে বামেরা, মূল শক্তি ছিল বামেরা। বিজেপির উত্থান এই রাজ্যে সেভাবে ছিল না। 2014 নির্বাচনে 2টো আসন পেয়েছিল, একটা দার্জিলিং আর একটা হচ্ছে বাবুল সুপ্রিয় আসানসোল। খুব বেশি এত বিজেপি নিয়ে হয়েই ছিল না, বিজেপির এই প্রচার ছিল না, দেয়াল লেখার লোক খুঁজে পাওয়া যায়নি 2014 সালে অনেক জায়গাতে। কিন্তু সেই তুলনায় এবারে রাজ্যে বিজেপি অনেকটা বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে, এবং বিজেপি যেভাবে প্রচার করছে, যেভাবে প্রার্থী নিয়ে যা 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 হচ্ছে, এবং বিভিন্ন জনমত সমীক্ষাতেও দেখা যাচ্ছে যে বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে এবং ভোটের পার্সেন্টেজ হয়তো বাড়বে। তো এই ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে না যে এবারের নির্বাচনটা আরো বেশি একদিকে বাম একদিকে বিজেপি মানে দুজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বেশি লড়াই করতে হবে? না, আমার মনে হয় এইবারের নির্বাচনটা আরো সহজ। যদি বলেন কারণ কি, আমি আপনাদেরকে বলি, এর আগের বারে একটা অশুভ শক্তি আমরা বিধানসভায় দেখেছিলাম, যে অশুভ শক্তি দানা বেঁধেছিল কংগ্রেস সিপিএম। এইবারে কিন্তু চতুর্মুখী লড়াই। আপনাকে বলি, এই চতুর্মুখী লড়াই যেমন উন্নয়ন আমাদের আছে, চতুর্মুখী লড়াইয়ে আমি মনে করি যে অনেকটাই আমরা অ্যাডভান্টেজ পাবো এবং উন্নয়নকে সাথে নিয়ে। আর বিজেপি যেটা বলছেন, বাবুল সুপ্রিয় 2টো সিট আপনি বলেছেন, এই 2টো সিটের মানুষ কিন্তু বুঝে গেছে। ওনাদেরকে জয়লাভ করার পর, 2014 সালে জয়লাভ করার পর ওনাদেরকে কিন্তু বাংলায় দেখা যায়নি, শুধু টিভিতে দেখা গেছে। আর বিভিন্ন জায়গায় দিল্লিতে বসে বসে তারা বক্তব্য রেখেছেন, বিভিন্নভাবে বাংলার উন্নয়নকে ব্যাঘাত ঘটিয়েছেন। সেই জায়গায় বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বিজেপি যেটা ভাবছে যে আমরা তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে দুর্বল করব, আপনারা দেখেছেন আগেও পারেনি, এখনো পারবে না। বামেরা একটা অভিযোগ কন্টিনিউয়াস প্রসেসে তুলে যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা গোপন বোঝাপড়া আছে। এই নির্বাচনে কে কোন, বিমান বসু রীতিমতো গত পরশুদিন বলেছেন কোন কোন আসনে তৃণমূল বিজেপিকে ছাড়বে সেটা নাকি ঠিক হয়ে গেছে, এবং দুটোই দলই চরম সাম্প্রদায়িক দল। এতদিন শোনা যেত বিজেপি সাম্প্রদায়িক দল, এবারে বামেরা অভিযোগ তুলেছে বিজেপি এবং তৃণমূল উভয়ই সাম্প্রদায়িক দল। আপনি কি বলবেন? আপনাকে প্রথমেই বলি, বিমানবাবু যদি বলেন যে কোন কোন সিট আমরা তৃণমূল কংগ্রেস পাবে আর কোন কোন সিট তৃণমূল কংগ্রেস বিজেপিকে ছেড়ে দেবেন, উনি যদি এটা জেনে যান, আমার মনে হয় ওনার রাজনীতি না করে জ্যোতিষশাস্ত্র চর্চা বা জ্যোতিষশাস্ত্রবিদ হওয়া উচিত। কারণ উনি জেনে যাচ্ছেন পশ্চিমবাংলার কোন সিট তৃণমূল জিতবে, কোন সিট বিজেপি জিতবে। কারণ আপনাকে একটা খুব সত্যি কথা বলি, ব্রাহ্মণদের এই বিমান বসুরা এরা কোনোদিন মানুষের রায়ে জেতেননি, এরা জোর করে একের পর এক নির্বাচন জিতেছে। তাই এরা ভাবছে যে আমরা তো আর জিততে পারবো না, তৃণমূলের গায়ে একটা মিথ্যা কলঙ্ক লাগিয়ে দিয়ে, একটা সাম্প্রদায়িক কলঙ্ক লাগিয়ে দিয়ে সেই জায়গায় তৃণমূলের বদনাম করবো, এছাড়া কিছু না। মানে এটা পুরোটাই গসিপ বলছে, একদম অবাস্তব কথা। ওনার বয়স হয়েছেন, ওনাকে আমি শ্রদ্ধা করি। আমার মনে হয় ওনার কোনো জায়গায় ভাবনা বা চিন্তা ভাবনা একটু হলেও কমে গেছে আমার মনে হয়। এই নির্বাচনে বিজেপি না সিপিএম, আপনাদের মূল লড়াই কাদের সাথে? আমাদের লড়াই দেখুন, লড়াই আমাদের কারোর সাথে না, লড়াই আমাদের বাংলার উন্নয়ন করেছি, আমরা 1 নম্বরে থাকবো। লড়াই করবে কংগ্রেস, বিজেপি, সিপিএম। এরা কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, এদের লড়াই। আমাদের লড়াই মানুষের কাছে আমাদের থাকতে হবে, মানুষকে নিয়ে থাকতে হবে, মানুষের উন্নয়ন নিয়ে আমরা আগামী দিনে মানুষের উন্নয়ন করব, উন্নয়নের সাথে থাকবো। আমাদের কোনো লড়াই নাই। আমাদের লড়াই আমাদের যতগুলো এমপি ছিলেন ওনারা জয়লাভ করবেন, এবং যতগুলো এমপি ছিলেন না 42-এ করতে হবে। এটা মমতা ব্যানার্জির আমাদের স্লোগান। সেই ছাত্র সমাজ আমরা বলি 42-এ মমতা ব্যানার্জির আমরা করব, সেই সংকল্প আমরা নিয়েছি ছাত্র সমাজ হিসাবে। আপনাকে যেটা প্রথমেই আমায় কোশ্চেন করেছিলেন, আমরা প্রচারের দায়িত্বে আছি। ছাত্র সমাজ দেয়াল লেখন থেকে শুরু করে নানা রকম প্রচার যে হয়, সেই প্রচারের দায়িত্বে আছি। সেই দায়িত্ব আমরা 42-এ করবো। আপনাকে স্টুডিও বসে বিভিন্ন জনমত সমীক্ষা বলছে এবারে আপনাদের আসন সংখ্যা বেশ কয়েকটা কমবে, কি মনে হচ্ছে? আপনাকে বলি, জনমত সমীক্ষা আপনারা মানুষের কাছে যে ওনারা সমীক্ষা করেছেন, বাংলায় জনমত সমীক্ষা কোনোদিন মেলে না। কারণ বাংলার মানুষ খুব সচেতন। কেন জনমত সমীক্ষা তো অনেকটাই মিলেছে আপনাদের বিধানসভা নির্বাচনে, আপনারা যে পরিমাণ আসন পাবে বলেছিলেন মোটামুটি কাছাকাছি গেছে।
না, বাংলায় কিন্তু সেই সমীক্ষা মিলেছে। বামেরাও বলছে জনমত সমীক্ষা মিলবে না, বিজেপিও বলছে জনমত সমীক্ষা মিলবে না। বিজেপির দাবি তাদেরকে জনমত সমীক্ষাতে বলা হচ্ছে 8টা-9টা আসন পাবে, তারা 14-15টা তো পাচ্ছেই। বামেরাও বলছে তারা 14-15টা পাচ্ছে, আর আপনারা তো 42 পাচ্ছেন। সব মিলিয়ে 42টা আসন, আর তারা পরিমাণ অনেক। আমি আপনাকে বলি, আপনাদের এই নিউজ বাংলা খুবই বর্তমানে আরামবাগ তথা এই এলাকার জনপ্রিয় চ্যানেল হয়েছে। আপনাদের যারা সাংবাদিক আছেন বিভিন্ন জায়গায় আমার খুব ভালো লাগে দেখি আপনারা কভার করেন। আপনারা সাংবাদিকদের কাছ থেকে ডোর টু ডোর আপনারা খবর পান। আপনারা নিজেরাও জানেন এই আরামবাগ সাব ডিভিশন তথা এলাকার যে দুটো আরো লোকসভা আছে, ডক্টর রত্নাদে নাগ এবং বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, আপনারা অবগত, বা পাশে যিনি শ্যামল বাবু আছেন, শ্যামল সাঁতরা আছেন, ওনারও ব্যাপারে আপনারা অবগত। আপনারা বলুন, এই 3টে সিট আপনাদের সমীক্ষায়, আপনাদের কাছে আমি ছাত্র সমাজ হিসাবে জানতে চাইছি, আপনাদের কাছে কি পজিটিভ না নেগেটিভ, আপনাদের কি কাছে কি আছে? আমরা সময় তো গিয়ে নিশ্চয়ই বলবো, এখনো নির্বাচনের অনেকটাই দেরি। মানুষ কি বলছেন আমরা বোঝার চেষ্টা করছি, কিন্তু এখনই এমন কোনো সংবাদ আমরা করতে চাই না যাতে মানুষ বা ভোটাররা প্রভাবিত হয়। আপনার বাড়ি পুরসুরায়, ঠিক বলছি? পুরসুরা বিধানসভায় আপনার বাড়ি। এবারের নির্বাচনে খানাকুল এবং পুরসুরা নিয়ে ভোটারদের মধ্যে অদ্ভুত একটা সিচুয়েশন লক্ষ্য করেছি আমরা। খানাকুলের তৃণমূলের একটা অংশ সেভাবে প্রচারে নামছিল না, দেখা গেল অবশেষে অবশ্য নেমেছে। এর আগের কর্মী সভাতে সকলকেই একসাথে দেখা গেছে। খানাকুল নিয়ে আপাতত সমস্যা নেই বলেই ভোটাররা মনে করছেন। কিন্তু পুরসুরার কর্মী সভা হঠাৎ করেই দেখা গেল আপনাদের এক ঝাঁক নেতা অনুপস্থিত। আপনি ছিলেন না পুরসুরার কর্মী সভাতে, আপনি নিজে ছিলেন না, পারভেজ রহমান ছিল না, আপনাদের জয়দেব জানা ছিল না, আপনাদের আবু হুরাই ছিল না কনভেনার। একটা বড় অংশ প্রার্থীর ভোট প্রচার এবং কর্মী সভা, গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুপস্থিত ছিল। স্বাভাবিকভাবেই পুরসুরা যারা ভোটার অনেকেই আমাদের এখানে ফোন করেছেন, বিষয়টা কি আপনি যদি একটু বলেন। আপনাকে প্রথমেই বলি, আপনি বললেন যে ওই দিন যে কর্মী সভা ছিল, ওই দিন কর্মী সভাটায় ফার্স্ট কর্মী সভার আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন। সেই শাখা সংগঠন কর্মী সভা আয়োজন করেছিলেন। শাখা সংগঠন এমএলএ থেকে শুরু করে বলেছিলেন সেই শাখা সংগঠন নিজের দায়িত্ব নিয়ে, যেহেতু মাদার তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসের পর আমিও একটা শাখা সংগঠনের ছাত্রের সভাপতি, সেই শাখা সংগঠন ডেকেছিলেন এবং আমার কাছেও সেই বার্তা গেছিল। আমি যেতে পারি না ব্যক্তিগত কারণ, আপনাদের মিডিয়া তো আগে বলেছি, আমি যেহেতু আমার অ্যাসেম্বলি, আমি জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছি খানাকুল জেলা পরিষদ। ওই দিন খানাকুলে একটা মিটিং ছিল গুরুত্বপূর্ণ, সেখানে রাজ্যের মন্ত্রী তথা দলের অবজারভার আরামবাগ সাব ডিভিশনের অসীমা পাত্র ছিলেন এবং কর্মীদের সাথে কথা বলতে বলতে, যেহেতু আমার একটা দায়িত্ব থেকে যায়, আমি ওখানে থাকতে পারি না। এবং যে কর্মী সভাটায় এমএলএ ছিলেন, আপনার যুব সভাপতি আমার বন্ধুবর শান্তনু ব্যানার্জি ছিলেন এবং ওখানে যারা নেতৃত্ব, ম্যাক্সিমাম নেতৃত্ব হাজির ছিলেন। কেউ হয়তো ব্যক্তিগত কারণে 1-2 হাজির হতে পারেনি। এই নিয়ে আমাদের গোষ্ঠী, আপনাদের পুরসুরা ব্লক সভাপতি, পুরসুরা ব্লক সভাপতি এই মুহূর্তে নেই, দলের কনভেনার 2জনকে করে দিয়েছেন দল, আবু গোড়াই এবং প্রকাশ খাঁ। জয়দেব জানা কি আপনার তৃণমূলের সঙ্গে আছে? জয়দেব জানা তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। জয়দেব জানা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি থেকে তাকে জেলা স্তরে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষিয়ান নেতৃত্ব, তিনি জেলা স্তরে তপন দাস, তিনি নিজে পরিষ্কার বলছেন, আমরা দর্শকদের শুনিয়েওছি, প্রয়োজনে আবার শোনাবো। তিনি পরিষ্কার বলছেন তিনি তৃণমূলে নেই, তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন। তৃণমূল কোথায় কর্মী সভা করলো, কোথায় মিছিল করলো, তাদের কিচ্ছু যায় আসে না, তৃণমূলের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই নির্বাচনের সময় একদম হাতের সামনে নির্বাচন, দীর্ঘদিনের একজন আপনাদের পার্টি কর্মী, দীর্ঘদিনের ব্লক সভাপতি, প্রচুর আন্দোলনের মুখ, তিনি এই সময় এই মন্তব্য করছেন, কি বলবেন? দেখুন, আপনাকে বলি, আমার সাথে লাস্ট কালকে যা জয়দেব জানার কথা হয়েছে, উনি বর্ষিয়ান আমাদের তৃণমূল নেতৃত্ব পুরসুরা আমি মানি এবং দীর্ঘদিন জেলা পরিষদের মেম্বার ছিলেন এবং পঞ্চায়েত সমিতির রানিং মেম্বার। উনি কি বলেছেন আপনাদের মিডিয়ার সামনে আমার জানা নেই। কাল পর্যন্ত আমার সাথে ওনার বাড়িতে বসে কথা হয়েছে যে 8 তারিখে মিটিং আছেন, 8 তারিখে আবার পুরসুরা ব্লকের মিটিং রাখা হয়েছে। পরিষ্কার আমাদের বলেছেন, অন রেকর্ড আমাদের বলেছেন যে তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন, 6 মাস আগে পদত্যাগ করেছেন, তিনি জানেন না
কোথায় কর্মী সভা ছিল, কি ছিল, কারা করছে তা জানার আগ্রহ নেই। দেখুন, উনি যেহেতু প্রেসিডেন্ট পদ ছেড়েছেন, ওনাকে একটা সংগঠন সেই হিসাবে বলতে ভুল করেছেন বা বলেছেন কিনা আমি জানি না, তবে আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি জয়দেব জানা তৃণমূল কংগ্রেসে ছিল, জয়দেব জানা তৃণমূল কংগ্রেসে আছে। হয়তো জয়দেব জানার কোনো কারণে হয়তো কোনো জায়গায় অভিমান হয়েছে, সেই অভিমান থেকে আমরা কালকে গেছিলাম, আবু গড়াই, প্রকাশ খাঁ এবং আমি, মেহবুব রহমান, আমরা সবাই মিলে আলোচনা করেছি এবং আমরা সবাই মিলে আলোচনা করে আগামী 8 তারিখের মিটিং, আমি নিশ্চিতভাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, ওই মিটিংয়ে আপনি জয়দেব জানাকে দেখতে পাবেন। এই কর্মী সভার দিনে জয়দেব জানার পাশাপাশি আমরা আবু রায়ের সাথে যোগাযোগ করেছি। তিনিও বলছেন যে তিনি কেন উপস্থিত হলেন না, প্রথমত তিনি মিটিং ছিল জানতেন না, দ্বিতীয়ত তিনি কেন উপস্থিত হলেন না তা একমাত্র বিধায়ক বলতে পারবেন, তিনি বলতে পারবেন না। নির্বাচনের সময় কথাগুলো অদ্ভুত লাগছে না? দেখুন, আমি জানি না কি কারণে বলেছে, কারণ আজকের ডেটে আপনাকে বলি, আজকেও আবু গড়াই, মানে আমি সভাধিপতি থেকে শুরু করে প্রকাশ খা একসঙ্গে পুরসুরা ওয়ান অঞ্চলে এই মিটিং করে এলাম, মিটিং করে আপনাদের স্টুডিওতে এলাম। আমরা দেখলাম যে এরা তৃণমূল কংগ্রেস আসে, ব্যক্তিগত কি আছে আমি আপনাদের সামনে কি বলেছে জানি না, কারণ আমি দেখেছি যতবার আমরা একসাথে গেছি, মিটিং মিছিল সবকিছু করেছি, এমএলএ সাহেবও এসেছেন, আমরা সব এক জায়গায় আছি। কোনো একটা কারণে কোনো একটা কিছুতে হয়তো মানে আলাদা আলাদা আপনারা দেখছেন, কিন্তু আমি মনে করি আবু গোড়াই, প্রকাশ খা, জয়দেব জানা, পারভেজ রহমান, গোপাল রায়, খোকন মল্লিক থেকে শুরু করে আমরা যারা আছি সবাই আমরা তৃণমূলের ছত্রছায়ায় আছি, আমরা একসাথেই আছি, এটা আমি মনে করি। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি পুরসুরার বেশ কিছু অঞ্চল একাধিক প্রার্থী, একাধিক দ্বন্দ্ব, অশান্তি, মারামারি, একটা মানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতেই অশান্তি হয়েছে, এটা নিশ্চিতভাবে আপনি অস্বীকার করবেন না। কিন্তু এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা। গ্রাম পঞ্চায়েত স্তরে অনেক মান অভিমান, অশান্তি থাকে, অনেকেই প্রার্থী হতে চায়, নিজের গ্রামের প্রার্থী হতে চায়, এসব ব্যাপার আছে। কিন্তু লোকসভা নির্বাচন একেবারেই ভিন্ন ধরনের এবং এর সাথে রাজ্য রাজনীতির খুব বেশি সম্পর্ক নেই, পুরোটাই কেন্দ্রের ব্যাপার এবং দেশের ক্ষমতায় থাকার ব্যাপার। এখানে 42টি আসনেই মুখ্যমন্ত্রী নিজেই প্রার্থী, আপনারা তাই বলেন এবং মুখ্যমন্ত্রী বলেন তার মুখকে সামনে রেখেই ভোটটা হয়। তো এই নির্বাচন এই ধরনের কোনো ঘটনা পুরসুরাতে দেখা যাবে নাকি আপনারা সবাই মিলে একসাথে লড়াই করবেন? আমি আপনাকে প্রথমেই বলি যে লোকসভা নির্বাচনে প্রার্থী একটাই, অপরূপা পোদ্দার। মমতা ব্যানার্জি বলেছেন, আপনার কথা একদম সত্যিটা ধরে আমি বলি, 42 প্রার্থী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি বলেন, আর আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি বলেন, উনি 42টা কেন্দ্রেই প্রার্থী। উনি বলেছেন শুধু আমি 42টা কেন্দ্রের প্রার্থী না, আমি 42টা কেন্দ্রের 84টা নির্বাচনী সভা করব। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমি বলি যে যেই সংগঠন করুক, যে যাই করুক, প্রার্থী কিন্তু আর অন্য কেউ নেই, তৃণমূল কংগ্রেসের একটাই প্রার্থী, তার নাম অপরূপা পোদ্দার। আমরা এর বাইরে আর কোথায় কি করবে বা কি হবে এর মধ্যে তো কোনো কিছু আর কিন্তু চিহ্ন থাকার বা প্রশ্ন চিহ্ন থাকার কোনো অবকাশ নেই আমার মনে হয়। এবারের যে নির্বাচন, এবারের নির্বাচনে আপনাদের মূল স্লোগান কি নিয়ে আপনারা মূল লড়াই করতে নামছেন? দেখুন, আমাদের এই বাংলার যে কাজ হয়নি, বিগত দিনে বাংলাকে যেইভাবে আগে নিয়ে যাওয়ার দরকার ছিল, মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর তারপর থেকে বাংলা যেইভাবে এগিয়ে যাচ্ছে, বাংলায় এখনো অনেক মানে কাজ অসম্পূর্ণ আছে, সেই কাজগুলো সম্পূর্ণ করে বাংলাকে একটা ভারতবর্ষের একদম শ্রেষ্ঠ আসনে বস করানো আমাদের হচ্ছে একদম নির্বাচনে। এটা হচ্ছে বাংলার মোটো আমাদের, যে সাধারণ মানুষের, আপনারা দেখেছেন আমাদের ইস্তাহারে মমতা ব্যানার্জি 100 দিনের কাজকে 200 দিন করার ইস্তাহার প্রকাশ করেছে, যে সাধারণ মানুষের কাছে যেতে 100 দিনের কাজ 200 দিন করতে হবে এবং তাদের মাইনে দ্বিগুণ করতে হবে। এই 100 দিনের কাজ নিয়ে এর আগের দিনই এখানে বামেদের পক্ষ থেকে মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। আপনি যেহেতু কথাটা তুললেন বলি, তিনি একটা মারাত্মক অভিযোগ করেছেন। সেই অভিযোগ দিয়ে তারপরে আপনাদের দলের পক্ষ থেকে আপনি প্রথম এলেন, কাজেই প্রশ্নটা আপনাকেই করি। মারাত্মক অভিযোগটা হচ্ছে 100 দিনের কাজে নাকি এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে তারা কাজই করে না, তাদের অ্যাকাউন্টে টাকা আসে, তারা কোনোদিনই কাজ করে না, সেই টাকা হরির লুট হয়। দেখুন, আপনাকে বলি কে কি অভিযোগ করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং ব্যাংকের সামনে টাকা দেওয়ার জন্য দিনে নাকি আপনাদের নেতারা চেয়ার টেবিল পেশে বসে থাকে, ওই টাকার ভাগ নিয়ে ওনারা প্রতিবাদ করেননি কেন বা ওনারা প্রতিবাদ করলেই না আক্রমণ করে? ঠিক আছে, প্রতিবাদ করছি, আমাদের আক্রমণ 2011 সাল থেকে
উনি যেটা বলছেন আমি ধরে নিলাম সত্যি কথা, মোজাম্মেল বাবু যেটা বলছেন সত্যি কথা। 2011 সাল থেকে নাকি আমরা টাকা পয়সা নিয়ে নিই, আমরা নাকি অ্যাকাউন্টে অন্যজনের অ্যাকাউন্টে টাকা ভরিয়ে দিই বা অন্যজনের কাজে নাম লিখিয়ে দিই, সেই টাকা আমরা ভুড়ি ভুড়ি টাকা জালিয়াতি করছি। আমি মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসা করব বা প্রশ্ন রাখবো, আপনাদের কাছেও আমি বলি, চ্যানেলের কাছে আমি যারা শ্রোতা আছেন শুনছেন, 2011 সালে আমরা বিধানসভা নির্বাচন মানুষের রায় নিয়ে মাথায় নিয়ে বিধানসভা নির্বাচন পার হয়েছি। 2014 সালে আমরা আবার লোকসভা আসনে জয়লাভ করেছি। 2019-এর লোকসভা, তার মাঝে দুটো আপনার হচ্ছে পঞ্চায়েত চলে গেছে। আপনারা বলুন তো, তারা আমরা যদি মানুষের সাথে মানুষের জিনিস লুট করি, মানুষের টাকা লুট করি, সেই মানুষ নির্বাচনে আমাদেরকে জয়লাভ করবে? এইটা জয়লাভ করাবেন? আপনাদের কাছে আমি এটা জানতে চাইছি, বা দর্শকদের কাছে আমি বলি, টোটালি মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসা করুন যে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওনারা যেমন 34 বছর পর বাংলা থেকে অবক্ষয়ের পথে চলে গেছেন, বাংলাতে দূরবীন দিয়েও আর দেখা যায়নি। আমি আপনাদেরকে দৃঢ় নিশ্চিতভাবে বলতে পারি, বাংলায় এই যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছেন, উনি কর্মাধ্যক্ষ ছিলেন, আজকে আমি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, উনিও কর্মাধ্যক্ষ, উনি পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন। আপনি বলুন যে সেই মোজাম্মেল বাবুদের কাজ করার সুযোগ দিয়েছিলেন এই আরামবাগবাসী বলতে পারেন, আরামবাগ মহকুমারবাসী বলতে পারেন, বা বাংলার মানুষ, তাদের কাজকে দূরবীন দিয়ে দেখা যাচ্ছে কেন? তিনি আবার প্রশ্ন তুলছেন, অথচ তাদের যখন প্রার্থী, তাদের যখন পঞ্চায়েতে প্রার্থী হয়, যখন বিধানসভায় প্রার্থী হয়, যখন লোকসভায় প্রার্থী হয়, আমাদের প্রার্থী বিপুল ভোটে যেতে। এই মানুষের রায় নিয়ে আমরা যদি আমরা ভোট তো লুট করে জিতি না, 7 দফা ভোট করেছেন। আমাদের প্রথম বাংলার মুখ্যমন্ত্রী টুইট করেছেন যে স্বাগত জানালাম 7 দফা ভোটকে। তা ওনারা বলছেন যে মানুষের টাকা নিয়ে নেই, মানুষ তাহলে কেন ভোটের সময় ভোট ব্যাংকে সেগুলো প্রতিফলিত হচ্ছে না? ওনাদের কাছে আমি প্রশ্ন রাখি। গোপালবাবু, আরেকটি, আপনাদের ছাত্রদের বিরুদ্ধে মাঝে মাঝে এই অভিযোগটা উঠছে, আপনিও জানেন, হয়তো ঘটনাগুলি খুবই বিক্ষিপ্ত, যে এবার নির্বাচনের সময় বিরোধী ছাত্র সংগঠন যারা, তারা তো এটাকে বারবার সামনে আসছে যে মেধার ভিত্তিতে অনলাইন যে ভর্তির আপনারা শুরু করে, এটা আপনারাই শুরু করেছেন। ব্রাত্য বসু এটা প্রথম শুরু করেছিলেন, উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, যে অনলাইনের মাধ্যমে ছেলেরা ভর্তি হোক। পরবর্তীকালে এই ব্যবস্থাটা আবার কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে ব্রাত্য বসু মাঝখান থেকে শিক্ষামন্ত্রী থেকে অন্য দায়িত্বে গেলেন। তারপরে এবারে যে ভর্তি প্রক্রিয়া চলল, বারবার বেশ কিছু ভাইরাল ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল সাইটেও, যে বিভিন্ন কলেজে মেধা থাকলেও ছেলেরা ভর্তি হতে পারেনি। অনেক কম মেধার ছাত্রছাত্রীরা আপনাদের সৌজন্যে নাকি কলেজে ভর্তি হয়েছে। উদাহরণ? এটা বিরোধীদের অভিযোগ। আমি তো অভিযোগ, আপনারা একটা চ্যানেল চালান, সেই চ্যানেলের নামে একটা অভিযোগ করা তো খুব সহজ কাজ। আমি একটা মুখে অভিযোগ করে দিলাম, কিন্তু সেই অভিযোগকে সত্য প্রমাণ করাটা তো খুব কঠিন। আমরা বাংলায় ভর্তি প্রক্রিয়ার সময়, আমি এর আগের বারও আপনাদের চ্যানেলে এসেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে বিরোধীরা ছিলেন সেই সময়, একটা তর্ক বিতর্ক চলছিলেন, আমি বলেছিলাম একটা উদাহরণ দিন, একটা এইখানকার যিনি প্রিন্সিপাল আছেন, আমি সেই উদাহরণ দিয়ে বলেছিলাম যে কালীপুর কলেজ অর্থাৎ নেতাজি মহাবিদ্যালয়ে, খুব আমি আপনাকে আজকেও বলি, নেতাজি মহাবিদ্যালয়ে আমাদের এখানকার আরামবাগ সারাউন্ডিং যে কলেজগুলো আছে সেখানে কিন্তু এ ধরনের অভিযোগ ওঠেনি বা আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। কিন্তু আমি একদমই আরামবাগের কথা বলছি, আরামবাগ কলেজ, আরামবাগ গার্লস কলেজ বা পাশাপাশি যে কলেজ, এই কলেজ নিয়ে এ ধরনের অভিযোগ সেইভাবে শোনা যায় না। কিন্তু বাইরে কলকাতা ওরিয়েন্টেড কলেজ বা একটু শহর ঘেঁষা যে কলেজ, দেখুন আপনাদেরকে একটা কথা, কিন্তু বারবার বিভিন্ন টিভির পর্দাতে আপনিও দেখেছেন, অস্বীকার করবেন না নিশ্চয়ই। দেখুন টিভির পর্দাতে আমরা দেখেছি, টিভির পর্দাতে দেখার পর যদি কারো জড়িত থাকে সঙ্গে সঙ্গে কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের তৃণমূল ছাত্র পরিষদই হোক আর যে দলের যে কোনো ব্যক্তি হোক। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসনকে বলেছে, তাতে শাসক দলের ছাত্র নেতা হলো তাকে কিন্তু তার ঘরে হয়েছে সেই ঘরে তাকে পৌঁছাতে হয়েছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি, একেবারে স্থানীয় কয়েকটি ইস্যু নিয়ে আপনার কাছে জানতে চাইব। হরিণখোলা, যদিও বিধানসভা পুরসুর থানা আরামবাগ ব্লকের মধ্যে পড়ছে, এই এলাকায় লালটুখা এবং খাঁ পরিবারের একটা ব্যাপক একটা সময় প্রভাব ছিল। আপনাদের দলের প্রধান লালটুখা, একটা ঘটনা ঘটার পর থেকে অনেকেই এলাকাতে নেই, লালটুখা নেই এখন পর্যন্ত। তার একটা সংগঠন ছিল এলাকাতে, একটা বিস্তার ছিল, সে নেই, তার অনুপস্থিতি, এবং অনেকেই এখনো বাড়ি ফেরেনি।
এই নির্বাচনে এই ঘটনা কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? দেখুন, আপনাকে প্রথমেই বলি, এই নির্বাচনে, আরামবাগ লোকসভা নির্বাচনে টোটালি আরামবাগের অবজারভার অসীমা পাত্র আছেন আমার সম্মানীয় মন্ত্রী বলতে পারেন, দলের সম্মানীয় কার্যকরী সভাপতি, কার্যকরী সভাপতি এবং আরামবাগ সাব ডিভিশনের উনি পর্যবেক্ষক। উনি যেইভাবে আরামবাগ সাব ডিভিশনকে একের পর এক বুশ করাচ্ছেন সব নেতাকে, এবং একের পর এক যারা প্রশাসনিক পদে আছেন, যারা জনপ্রতিনিধি পদে আছেন বা সাংগঠনিক পদে আছেন, আমার মনে হয় সব জায়গাটায় উনি লাস্ট পর্যন্ত রিকভারি করে দেবেন এবং আরামবাগ সাব ডিভিশনে অপরূপা পোদ্দার একটা ভালো মার্জিনে জয়লাভ করবেন আমার মনে হয়। 14 নির্বাচনে অপরূপা পোদ্দার 3.5 লাখের বেশি ব্যবধানে জিতেছিল, এবারে সেই ব্যবধান বাড়বে না কমবে, কি মনে করছেন? দেখুন, আমি আপনাকে আবার বললাম যে যেইভাবে অবজারভার আমাদের অসীমা পাত্র এবং ক্যান্ডিডেট যেইভাবে ছুটে বেড়াচ্ছেন, এবং বাংলার মুখ্যমন্ত্রী যেইভাবে বলেছেন যে আমি বাংলার উন্নয়ন করতে ব্যস্ত এবং আমি বাংলার 42টা কেন্দ্রেই প্রার্থী, বিধানসভায় আপনারা দেখেছিলেন সেইভাবেই জয়লাভ হবে এবং আগামী যে লোকসভা আসছে সেই লোকসভা অপূর্বা পোদ্দারকে খুব ভালো মার্জিনে লিড দেবে। আমি জানি লিডটা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, লিড বাড়বে, অবশ্যই আত্মবিশ্বাসী। দেখুন, আমি আপনাকে বলি, আমি আত্মবিশ্বাসী যে আরামবাগ সাব ডিভিশনের, আপনারাও বিভিন্নভাবে চ্যানেলে দেখিয়েছেন, সব জায়গায় উন্নয়ন থেকে শুরু করে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেবে, মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ব্যাপক মার্জিনে জয়লাভ করাবে। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, 3.5 লাখের ব্যবধান যেটা ছিল সেটা বাড়বে না ব্যবধানটা কমবে, আপনি কি মনে করছেন? আমি আপনাকে বলি অবশ্যই বাড়বে। বাংলার উন্নয়ন শুধু নয়, আরামবাগ সাব ডিভিশনের, আপনাকে বলি আরামবাগ সাব ডিভিশনের রেল থেকে শুরু করে আরামবাগ সাব ডিভিশনের বাসী, আরামবাগ সাব ডিভিশন বাসী মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য এতটাই পাগল, কারণ যদি বলেন, আপনি দেখেছেন এখানে মাল্টি সুপার হসপিটাল, আপনি দেখেছেন এখানে মেডিকেল কলেজ করে দিয়েছেন, এবং আরামবাগ বাসীকে যেই কিছুদিন আগে আপনি এই বাংলার ছাত্র সমাজকে, বাংলার যারা শিক্ষার মেরুদণ্ড আগামী দিনে হয়ে উঠবেন সেই ছাত্র সমাজকে একটা গ্রিন ইউনিভার্সিটির উপহার দিয়েছে। এই এত কিছু দেওয়ার পরে আমরা আশাবাদী, আমরা প্রচুর ক্ষোভ, আপনারা দিয়ে দিচ্ছেন না দীর্ঘদিন ধরে, ক্ষোভ তো রয়েছে। দেখুন, আপনাকে বলি, সরকার 2011 সালে কত টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এসেছিলেন আপনারা খুব ভালোভাবে জানেন। একটা সরকার আপনি জানেন, একটা ফ্যামিলি যখন ধ্যানাগ্রস্ত হয়ে পড়ে তারপর থেকে তাকে আস্তে আস্তে আবার উত্তর তাকে ভালো জায়গায় যাওয়ার জন্য কতটা স্ট্রাগল করতে হয়, এবং সবাইকে তার জন্য স্বার্থত্যাগ একটা সময় সারা দেশের মানুষ বলতো বিহার পিছিয়ে পড়া রাজ্য, ঝাড়খণ্ড পিছিয়ে পড়া রাজ্য, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার যা দিয়ে বাকি আর কোন স্টেটের নেই, তাহলে মানে বাংলা কি ভারতবর্ষের মধ্যে সব থেকে পিছিয়ে? না, এটা আপনি শুধু ডিএটা নিয়ে আপনি বলছেন, আপনি একবারে বলছেন না বাংলায় 100 দিনের কাজে প্রথম, বাংলায় বিভিন্ন পৌলায় কৃষক থেকে শুরু করে যেইভাবে বাংলাকে আগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে, সেই জায়গাতে দেখুন শুধু একটা শিক্ষিত সমাজ অবশ্যই তারা যেই কর্মপন্থায় আছেন অবশ্যই ডিএ বাড়ানো, আমরা বাড়াতে পারলে তৃণমূল কংগ্রেস খুব খুশি হবেন, মমতা ব্যানার্জি নিজে খুব খুশি হবেন। কিন্তু আপনাকে দেখতে হবে যে বাংলায় শুধু একজনদের সবকিছু করে দিলে হবে না, সবাইকে নিয়ে বাংলাকে আগিয়ে যেতে হবে। আজকে বাংলার 9 কোটি মানুষ খাদ্য সাথীর আন্ডারে, আপনারা বলুন তো, শুধু আপনারা ডিএ নিয়ে বলছেন বাংলার যেগুলো। আপনারা যখন ক্ষমতায় আসেননি তখন কিন্তু আপনারা বলেছিলেন যে আপনারা ক্ষমতায় এলে সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দেবে এবং কেন্দ্রীয় হারে দিয়ে দেবে, আপনারা কথা দিয়েছিলেন। দেখুন, আমরা কথা দিয়েছিলাম, সেই কথা মমতা ব্যানার্জি কিছুটা করে একবারে সবকিছু পাচ্ছেন না, কিন্তু মমতা ব্যানার্জি তো চেষ্টা করছে যে সবাইকে সেই ভালো করে রাখার জন্য। আগামী দিনে সমস্যাগুলো মিটবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ সময় এসে দাঁড়িয়েছি, একদম আপনাদেরকে শেষ প্রশ্ন করব যে বিগত নির্বাচনগুলোতে প্রতিদিন বিজেপিতে আপনাদের দল বা বাম দল থেকে ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে আরামবাগে, এইরকম চিত্র মিডিয়াতে দেখা যায়নি, কিন্তু এবারে সাজানো হোক তৈরি হোক, আপনারা বলেন সাজানো ঘটনা যাই ঘটুক, প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপিতে অন্যান্য দল থেকে লোকজন এসে যোগ দিচ্ছে। আপনার কি মনে হয় বিজেপির প্রভাব আরামবাগে ক্রমশ বাড়ছে? আমি আপনাকে বললাম বিজেপির প্রভাব বাড়েনি,
বিজেপির যেগুলো আপনাকে যোগ দিচ্ছে বলছেন, আপনি খুব ভালো করে দেখুন যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং যারা দল থেকে কিছু করতে পারছে না, যারা দীর্ঘদিন দল করেছে এই তৃণমূল কংগ্রেসের জন্য, তারা ভাবছে মানুষ যাদেরকে বর্জন করেছে, মানুষ যাদের কাছে নেয়, জনগণ যাদের কাছে নেয়, তারা দল করতে পারছে না কোনো একটা দল। যেহেতু বিজেপি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, তৃণমূল কংগ্রেসের যাদেরকে বিজেপি নিচ্ছে, তৃণমূল কংগ্রেস তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা তৃণমূল কংগ্রেসে জায়গা পাচ্ছে না। সেই জায়গা থেকে আমার মনে হয় মানুষের সঙ্গে বিচ্ছিন্ন যারা মনে করছে তৃণমূল কংগ্রেসটাকে একটা বিজনেস করে খাবো, বা তৃণমূল কংগ্রেস করলে নিজে না তৃণমূল কংগ্রেস তাদের সাথে তারা যখন দুর্নীতিগ্রস্ত জায়গায় যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বলছে এই মন্দিরে কোনো এইসব অসাধু মানে ব্যবসাদারদের আসা চলবে না, বা যারা দেখবেন মন্দিরে, তারকেশ্বর মন্দিরে আপনি যাবেন, সবাই যারা আছেন যারা সবাই কিন্তু ভালো নয়। আপনি যাবেন দেখবেন পুজো দেওয়ার সময় আপনাদের দলে এখন শুদ্ধিকরণ শুরু হয়েছে না, শুদ্ধিকরণ আমাদের দল মমতা ব্যানার্জির একটাই দলের প্রথম থেকে তিনি বলেছেন আমার দল করতে এসে কোন লিডারকে খামানো যাবে না, আমার দল করতে এসে বাংলার উন্নয়ন করতে হবে, নিজের কিছু আকেরে করা যাবে না। যেহেতু আমার নিজের কোনো সংসার নেই, আমার তৃণমূল কংগ্রেসটাই আমার সংসার, তৃণমূল কংগ্রেসটাই আমার মন্দির মসজিদ। একদম শেষ সময়ে এসে দাঁড়িয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসার তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কিছু নেতা হয়তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, যারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু বেরিয়ে যাওয়া নেতারা এই নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামাতে পারবে কিনা, কি ফলাফল দাঁড়াবে, তার জন্য অপেক্ষা করতে হবে 23 তারিখ পর্যন্ত, নির্বাচনের ফলাফল ঘোষণার দিন পর্যন্ত। সেই দিনের অপেক্ষায় আপনাদের সাথে আমরাও থাকবো। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আগামীকাল ঠিক 8টায় এই অনুষ্ঠানে ভোটযুদ্ধ 2019 উপস্থিত থাকছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জ্যোতি দাস। আপনারা সঙ্গে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি।